দর্শক, আপনাদের সবাইকে স্বাগত অর্থ সংলাপে। বাংলাদেশের মানুষের প্রিয় অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান, বাংলাদেশের অর্থনীতির এগিয়ে যাওয়া, সংকট, সম্ভাবনা সবকিছু নিয়ে আমরা কথা বলি। অনুষ্ঠানে মাঝে মাঝে তারুণ্য আছে। আজ তারুণ্য নিয়ে কথা বলবো, অর্থনীতির তারুণ্য, অর্থনীতির এগিয়ে নিয়ে যাওয়ার তারুণ্য। এ বিষয়ে কথা বলতে তরুণ উদ্যোক্তাদের নিয়ে যে সংগঠন বাংলাদেশে আছে, বিশেষ করে এনএসইউ, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা বিশিষ্ট সংগঠন আছে, আপনারা হয়তো জানেন, ইয়েস ইয়াং এন্টারপ্রেনার সোসাইটি। সেই ইয়েস এন্টারপ্রেনার সোসাইটির কার্যক্রম এবং তাদের যে ধারণা এন্টারপ্রেনারশিপ সম্বন্ধে, যার সম্বন্ধে বলতে আমাদের সাথে এসছেন আবু সাদ সেজানুল হক। তিনি ফ্যাকাল্টি এবং আই থিঙ্ক ইয়েসের আপনি হচ্ছেন অ্যাডভাইজার। জি, আমাদের সাথে আছে রাফিউল হাসান, তিনি প্রেসিডেন্ট ইয়েস। আমরা কথা বলবো আসলে তারুণ্য নিয়ে। আমরা প্রথমে যাই যারা সেজানুল হকের কাছে। একটা তারুণ্যের নতুন স্পিরিট দেখা যাচ্ছে বাংলাদেশে গত 10-15 বছর ধরে, যে বাংলাদেশিরা এমনি এন্টারপ্রাইজিং, কিন্তু তারুণ্যের যে উদ্যোক্তা হওয়ার যে বিষয়টা, এটা ডিফারেন্সটা কি আপনার অ্যাজ এ টিচার হিসেবে? আপনি যদি ইতিহাস ঘেটে বলেন যে গত এক দশকের যে তারুণ্যের স্পিরিট আর আগের স্পিরিট বাংলাদেশের ডিফারেন্স। অ্যাজ আ লেকচারার হিসাবে এবং কারেন্টলি স্টাডিং অন লেকচারিং অন অন্টারপ্রেনারশিপ, যেই ডিফারেন্সটা আমি দেখতে পাচ্ছি গত এক দশকের থেকে এখন, আকাশ পাতাল তফাৎ। যেটা ফার্স্ট অফ অল, আমাদের দেশের এনভায়রনমেন্ট যেটা, এটা এখন অনেক এন্টারপ্রাইজিং হয়ে গেছে। এটা ইয়াং, তরুণ ইনভেস্টার্স এবং তরুণ উদ্যোগকারীদের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম। নট অনলি প্ল্যাটফর্ম, মোস্ট ইম্পর্টেন্টলি অনেক এন্টারপ্রাইজিং সব ধরনের অর্গানাইজেশনস আর প্রমোটিং ইয়াং অন্টারপ্রেনারশিপ। তো আমি এটা মনে করি, যেমন আগেকার দিনে যখন ছেলেপেলেরা গ্র্যাজুয়েট করতো বা মেয়েরা, তাদের টার্গেট থাকতো অনেকের, আমি চাকরি করব ব্যাংকে বা আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করব। বাট এখন আপনি অনেকে জিজ্ঞেস করতে দেখবেন, আপনি দ্বিমত পাবেন। অনেকে বলবে না, আমি উদ্যোগকারী হব, আমি অন্টারপ্রেনারশিপে যাব। এই জিনিসগুলা হ্যাজ বিন অলরেডি স্টার্টেড বিং প্রমোটেড বাই আস। যেমন আমাদের ইউনিভার্সিটির তরফ থেকে যদি বলি, থ্রু ক্লাব অ্যাক্টিভিটিস, ইয়েস ক্লাব যেটা করে, অন্টারপ্রেনিউরাল স্কিলস ডেভেলপ করছি আমরা, ম্যানেজারিয়াল স্কিলস ডেভেলপ করছি একাডেমিক স্কিলসের সাথে সাথে। এটা আমরা কিভাবে করছি? ফার্স্ট অফ অল, আমরা তাদেরকে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিচ্ছি to be real life managers, to manage voluntarily come and manage the organization as you would have done your own business entity. তো এখানে তারা একাডেমিক স্কিলসও পাচ্ছে, সাথে সাথে কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোর সাথে তারা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটা পাচ্ছে, যেটা কিনা তাদের ভবিষ্যতের জন্য এদেরকে ইকুইপ করে দিচ্ছে টু বি বেটার ম্যানেজার্স, অ্যান্ড ওদের অন্টারপ্রেনারশিপের পাথটা আরও ফার্দার খুলে দিচ্ছে সামনে। রাফিউল হাসান, আপনি যেভাবে দেখছেন যে এই যে অর্গানাইজিং হিসাবে অন্যান্য স্টুডেন্টদের মধ্যে কেমন ধরনের সাড়া পাচ্ছেন আপনার অ্যাক্টিভিটিসে? জি, কারেন্টলি আমরা তো এনএসইএস, আমাদের এখন বেসিক্যালি 4টা ইভেন্ট আছে অ্যান্ড আমরা অনেক স্টুডেন্টদের নিয়ে কাজ করি। অনেক সময় এমন হয় যে স্টুডেন্টরা আমাদের কাছে আসে, জিজ্ঞেস করে যে হ্যাঁ কীভাবে অন্টারপ্রেনার হব। তো আমরা যে সেইটাই বলি যে আসেন আমাদের সাথে কাজ করেন, ইউ উইল গেইন দি এক্সপিরিয়েন্স, যেটা বেসিক্যালি উইল লিড ইউ টু বিকাম অ্যান অন্টারপ্রেনার। ফর এক্সাম্পল, আমাদের একটা নিজের পার্সোনাল ইভেন্ট আছে হাটবাজার, যেটা নর্থ সাউথের ইভেন্ট ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের। ওখানে উই স্টার্ট যে কীভাবে স্টুডেন্টরা নিজেদের ব্যবসা কীভাবে করতে পারে। অনেকে যেমন কাপড় বিক্রি করে, অনেকে যেমন খাদ্য বিক্রি করে, নিজের খাওয়া বানায়, এরকম করতে করতেই অনেকে নিজের ব্যবসা শুরু করে ফেলেছে। কারেন্টলি যেমন লাস্টবারের যে আপডেটটা আমার কাছে এসেছে, যে ইন টোটাল আমাদের প্রত্যেকবার হাটবাজারে 32টা টিম থাকে। লাস্টবার যেমন 8টা টিম তাদের নিজের দোকান দিয়েছে, খিলগাঁওয়ের দোকান আছে, বেলি রোডের দোকান আছে, এমনকি বসুন্ধরার দোকান আছে। এবং তার সাথে আমাদের আরও অনেক ইভেন্ট আছে, আরও 3টে ইভেন্ট আছে। জি, ওগুলোর থ্রুতে আমরা ট্রেন করছি মানুষকে কীভাবে অন্টারপ্রেনার হওয়া যায়। এটাই মানে আমরা একটা বিষয় যেটা বলে যে সবাই দোকান দিয়েছে, একটা হচ্ছে খেলনার খেলা দোকান বাচ্চাদের, আর এখন ইউথ দোকান করছে। ডিফারেন্সটা কি খুঁজে পাচ্ছে? ডিফারেন্সটা কি, যে সে যে কথাটা বললো ওটার সাথে আমি আরও অ্যাড অন করি। এটা ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের একটি প্রোগ্রাম, অন্টারপ্রেনারশিপ একটা কোর্স আছে। তো আমরা যেহেতু উই বিলিভ ইন এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, তো আমরা করছি কি, আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিচ্ছি অন্টারপ্রেনারশিপ কোর্স যে স্টুডেন্টরা করছে, যে তোমাদেরকে আমরা ইনকিউবেশনের মাধ্যমে নিয়ে যাব, সে বিভিন্ন ট্রেনিং দেওয়া হবে, লেকচার সিরিজ হবে, ইনকিউবেশন হবে, অ্যান্ড দেন তোমরা একটা স্মল অ্যামাউন্ট অফ ক্যাপিটাল ইনভেস্ট করে একদিনের জন্য তোমরা উদ্যোগ নেবে। সো এইটা যে করছি আমরা, এইটাতে ডিফারেন্স দেখা যাচ্ছে। ফার্স্ট অফ অল আমরা কি করে দিচ্ছি, আমরা ক্যাপিটাল বাজেট লিমিটেশন করে দিচ্ছি। সেকেন্ড অফ অল আমরা টাইম লিমিটেশন করে দিচ্ছি। একটা ব্যবসায় যখন এই লিমিটেশনগুলো চলে আসবে, তখনই হবেটা কি, অ্যাজ আ বিজনেসম্যান অর অ্যাজ আ বিজনেস ওমেন,
তখন সেই ব্যক্তিটার ভিতর থেকে ক্রিয়েটিভিটি বের হয়ে আসবে, লিমিটেশনের মধ্যে কাজ করার যে একটা ক্ষমতা অর্জন করা, সক্ষমতা অর্জন করা, এইটা। এবং সবচেয়ে বড় কথা, তখন তাদের ক্রিয়েটিভ স্কিলসগুলো বের হয়ে আসে। আপনি দেখেন বিশ্বে আজকে যত বড় বড় কোম্পানি আছে, গুগল বলেন, তারপরে আপনি অ্যাপেল বলেন, এগুলো কিন্তু সবসময়, ফেসবুক যেটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্টারনেট কোম্পানি, এটা সবসময়, এটা আগে ছিল একটা ছোট রুম থেকে স্টার্ট হয়েছে। বাট হোয়াট ইজ দের কি সেলিং পয়েন্ট? দের কি সেলিং পয়েন্ট ইজ ক্রিয়েটিভিটি। যখনই একটি ব্যবসায়িক উদ্যোগকারী একটি ক্রিয়েটিভিটিটাকে তার এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিই আমরা লিমিটেশনস দিয়ে, যে না তোমরা চিন্তা করো এত কম লিমিটেশনসে তোমরা এমন কি ইউনিক দিতে পারো যেটা কেনার জন্য মানুষজন উইল কাম অ্যান্ড পে অ্যান্ড বাই ইউর প্রোডাক্ট। রফিউল হাসান, যেটা বললেন টিচার, ইটস ভেরি গুড থিং, যে মানে আসলে ওই যে সারা বিশ্বে অনেক গ্যারেজ থেকে অনেক জায়ান্ট বেরিয়ে আসে, আমরা শুনছি। বাংলাদেশের কনফিডেন্সটা কেমন দেখছেন আপনারা আপনাদের স্টুডেন্টদের মধ্যে, এই যে লেভেল অফ কনফিডেন্স? কারেন্টলি যেটা দেখা যাচ্ছে আমাদের নর্থ সাউথ থেকে, যে পিপল আর রিয়েলি ইগার টু বিকাম অ্যান এন্টারপ্রেনার, মানে মানুষ এখন নিজের কিছু করতে যাচ্ছে। আমাদের নিজেদের ক্লাবে যেমন আমরা দেখতে পাই অনেক সময় যে অনেকেই বলে যে ভাইয়া অনেক মানে চিন্তা করি যে হ্যাঁ বিবিএ করে কি করব, শেষ করে কি করব, কেননা আমরা নিজের কিছু করার চেষ্টা করি। তো এটা নিয়ে আমরা চেষ্টা করি, এই চিন্তা নিয়ে আমরা আগাই যে কিভাবে তাদের আরও বোঝানো যায়, কিভাবে তাদের একটা প্ল্যাটফর্ম করে দেওয়া যায়, কিভাবে তাদের স্কোপটা বোঝানো যায়। যে আর কারেন্টলি যদি কনফিডেন্সের কথা আসে, students in NSU, they are very confident regarding starting their own business, because মানে জাস্ট নট মানে আমি পড়াশোনা শেষ করলাম, খালি একটা কোম্পানির জন্য যদি কাজ করি ওইটাই শেষ না, ওখানে আমি নিজের কিছু আমি এম্পাওয়ার করতে পারছি না। কিন্তু যখন আমি এন্টারপ্রেনারশিপে মানে নিজের কিছু করছি, দেন আই ক্যান এম্পাওয়ার। তো বেসিক্যালি স্টুডেন্টস অফ NSU, দে আর ভেরি কনফিডেন্ট রিগার্ডিং এন্টারপ্রেনারশিপ। জানুল হক, একটা বিষয় যে নর্থ সাউথের মতো ইউনিভার্সিটি একটু হাই এন্ড ইউনিভার্সিটি বলা যায় ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল ক্যাটাগরিতে যে ফেলি, তারা যেসব ফ্যামিলি থেকে আসে, তারা ওয়েল অফ মেনি এন্টারপ্রেনার্স ফ্যামিলি থেকে আসছে, তাদের কনফিডেন্সটা আপনার কিছু মনে হয় যে বাংলাদেশের কমন কলেজগুলোতে, কমন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে এটা পাওয়া যাবে? দেখেন, ফার্স্ট অফ অল আমাদের যদি হাই স্ট্যান্ডার্ডস আপনি বলে থাকেন, ফাইন্যান্সিয়ালি যদি বলেন, হ্যাঁ ইটস এ প্রাইভেট ইউনিভার্সিটি, আমাদের ফিস স্ট্রাকচার ইজ ডিফারেন্ট দেন এনি পাবলিক ইউনিভার্সিটিস, বাট আপনি যদি অন্য প্রাইভেটগুলোর সাথে তুলনা করেন, ইট ইজ ফেয়ারলি মার্কেট অ্যাভারেজ। এখন ডিফারেন্সেস হচ্ছে কিভাবে, যে আমাদের অ্যাডমিশন প্রসেস ইজ কোয়াইট স্ট্রিক্ট এবং আমাদের লিমিটেশনস আছে ইনটেকের জন্য। অ্যান্ড আপনি যে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন যে এন্টারপ্রেনিউরাল ফ্যামিলির থেকে আসছে যারা, তাদের ডিফারেন্সটা কি? যারা ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনিউরাল ফ্যামিলির থেকে আসছে, মানে যারা সেকেন্ড জেনারেশন হবে, বাবা বা তাদের ফ্যামিলি বিজনেস টেক ওভার করবে, তাদের ভিতরে উদ্যোগকারী স্পিরিটটা আমার দেখা মতো আমার স্টুডেন্টদের মধ্যে অনেক বেশি, যে তারা দে ওয়ান্ট টু টেক ফার্দার জিনিস, মানে ওদের ফ্যামিলি বিজনেসটাকে, বাই ইনক্লুডিং নিউ প্রোডাক্ট লাইন্স, বাই ইভেন অলসো স্টার্টিং আ সাবসিডিয়ারি কোম্পানি ওদের ফ্যামিলি বিজনেসের সাথে, মানে দে ওয়ান্ট টু এক্সপ্যান্ড ইন্টু নিউ হরাইজনস। সো দ্য এন্টারপ্রেনিউরাল স্পিরিট ইজ অ্যাকচুয়ালি ভেরি ভিজিবল। ইটস রিলায়েবল। আই থিঙ্ক আমরা আসবো আপনাদের কাছে, তবে একটি বিরতির পর ফিরছি। প্রিয় দর্শক, আমরা ইয়াং এন্টারপ্রেনার্সদের সাথে কথা বলছি, এন্টারপ্রেনার্সদের যারা মেন্টর তাদের সাথে কথা বলছি বাংলাদেশের তরুণ উদ্যোক্তার এই যুগে। আমরা আরও শুনবো তাদের কাছে একটি বিরতির পর। প্রিয় দর্শক, ফিরলাম অর্থ সংলাপে, ফিরলাম তরুণ উদ্যোগ, তারুণ্যের উদ্যোগ, তরুণ উদ্যোক্তাদের নিয়ে সংলাপে। আমরা যাচ্ছি যেন রাফিউল হাসানের কাছে। এই যে জোকেনবার্গের কথা শুনি আমরা শুনি অ্যাপল গ্যারেজ থেকে এসছে, বাংলাদেশে এসছে, কিন্তু এই দেশে কিন্তু সমস্যাও অনেক, আমরা জানি ডিস্টোর্টেড সাপ্লাই চেন, ট্রাফিক, কিউজ, এভরিথিং ইজ প্রবলেম। এই প্রবলেমসগুলোকে কিভাবে দেখছে স্টুডেন্টরা, আপনার বন্ধু যারা ইএসএ আছে, যারা যখন আলোচনা করছেন রিয়েল লাইফের আলোচনা কিভাবে হচ্ছে এগুলো? কারেন্টলি যেমন আমরা মানে যখন আমার ফ্রেন্ডরা মানে আমরা যখন কথা বলি, অনেক সময় এমন হয় যে আমরা অল্টারনেটিভ খুঁজছি, যে আমরা যদি গাড়িতে কিছু ট্রান্সপোর্ট না করতে পারছি, তখন আমরা চিন্তা করছি গাড়িতে না ইউজ করে আমরা যেন এটা সিএনজি না হলে যদি ডেলিভারির কথা আসে তাহলে রিক্সায় আমরা যেন করতে পারি। অল্টারনেটিভ আছে, যখন ট্রাফিক জ্যামগুলো আছে, প্রবলেম থাকলে ডেফিনেটলি ওগুলো অল্টারনেটিভ ডেফিনেটলি আছে। অনেক সময় দেখা যায় যেমন পেমেন্টের যখন কোনো সমস্যা আসে, ডেফিনেটলি মানে বিকাশ এখন নতুন একটা সিস্টেম আছে, বিকাশের থ্রুতে পেমেন্ট হয়ে যাচ্ছে, মানে দেয়ার আর আ লট অফ সিস্টেমস। প্রবলেম ডেফিনেটলি থাকবে, প্রবলেমগুলোর সলিউশনও যেমন এসে পড়ছে। প্রসপেক্টস আর অলসো দেয়ার। জি, প্রসপেক্টস। যেটা জানুল হক, এই যে বাংলাদেশের তারুণ্যর যে স্পিরিটটা এগিয়ে যাচ্ছে, একটা বড় বিষয় কিন্তু ব্যাংক প্রথমে গেলে আপনাকে ফাইন্যান্স করবে না, হয়তো বলা হচ্ছে, বক্তৃতায় বলা হচ্ছে, গভর্নরের বক্তৃতায় বলা হচ্ছে, বাস্তবে যাদের কোলাটারাল নাই বা যাদের তারুণ্য
খুব একটা রিলায়েবল না ব্যাংকারের কাছে, বড় বাস্তবতা ব্যারিয়ার না? আপনি যে কথাটা বলতে বলেছেন এখন, এটা আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের ইয়াং অন্টারপ্রেনার্সদের ওদের মতন বা আমরা যদি করতে চাই, আমাদের ফার্স্ট প্রবলেম ফেস হয় আমাদের ইনভেস্টমেন্টের প্রবলেমটা কি হচ্ছে আমাদের, সেটা হলো গিয়ে ব্যাংক আমাদের হেভি কোল্যাটারাল চায়। এই এনভায়রনমেন্টটা এখনো ক্রিয়েট হয়নি, বাট ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। কোল্যাটারাল চাচ্ছে এবং ব্যাংকার্সরা ইয়াং অন্টারপ্রেনার্সদের উপরে একটু হয়তো নির্ভর করার জন্য হয়তো একটু শেকি। এটা হবে, এটা আস্তে আস্তে সময় আসলে ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে। যেমন আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যদি দেখেন, ইয়াং অন্টারপ্রেনারদেরকে ইনভেস্ট করার জন্য আছে। যেমন আপনি ইন্ডিয়াতেও যদি দেখেন, ভেঞ্চার ক্যাপিটালিস্ট আছে, এঞ্জেল ইনভেস্টার্স আছে, যারা কিনা সিড ফান্ড দিচ্ছে অন্টারপ্রেনার্সদেরকে বা ওদের কোম্পানিতে ইনভেস্ট করছে, সো দ্যাট দে ক্যান গ্রো উইদাউট কোল্যাটারাল ইন এক্সচেঞ্জ অফ ইকুইটি, যেটা ভেঞ্চার ক্যাপিটালিস্টরা করছে। ইনশাল্লাহ আশা করি আমাদের দেশেও আস্তে আস্তে, যেহেতু এত অ্যাডভান্স হয়েছি আমরা, এবং আমাদের আলহামদুলিল্লাহ আগের থেকে জিডিপি গ্রোথ রেটও আমাদের মাশাআল্লাহ স্টেবল, তো ইনশাল্লাহ আমরা আশা করছি এই জিনিসগুলোও আসবে। বাংলাদেশে কেন হচ্ছে না যে ভেঞ্চার ক্যাপিটাল, এঞ্জেল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, এঞ্জেল ইনভেস্টার্স এগুলো হচ্ছে না কেন? তারপর বিজনেস ইনকিউবেশন দেখেন, হচ্ছে না যে এমন না, লার্জ স্কেলে হচ্ছে না, হয়তো হচ্ছে যেটা চোখে পড়ছে না। যেমন ইন্ডিয়াতে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, রতন টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বা টাটা ইন্ডাস্ট্রিজের যিনি হেড ছিলেন, হি রিটায়ার্ড। আফটার হি রিটায়ার্ড, নাও হি ইজ আ ভেঞ্চার ক্যাপিটালিস্ট। সে ইন্ডিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটির থেকে স্টার্ট আপ আইডিয়াস নিচ্ছে এবং ওই স্টার্ট আপ আইডিয়াগুলি উনি ইনভেস্ট করছে ইন এক্সচেঞ্জ অফ ইকুইটি। ব্যাংক খুঁজছে কোল্যাটারাল, যে আপনি যদি আমার কাছ থেকে 5 কোটি টাকা নেন, আপনি আমাকে কি সিকিউরিটি দিবেন। বাট ভেঞ্চার ক্যাপিটালিস্টরা খুঁজছে গুড আইডিয়া, এন্টারপ্রাইজিং ম্যানেজার্স অ্যালং উইথ ইকুইটি, যে হ্যাঁ আপনার 5 কোটি টাকা লাগবে, আমি দিচ্ছি আপনাকে 3 কোটি টাকা বা 4 কোটি টাকা, ইন এক্সচেঞ্জ আপনি আমার বিজনেস ম্যানেজ করবেন এবং আমি এটার এগেনস্টে প্রফিট নেব। এই বিষয়গুলো গভর্নমেন্ট কিভাবে এনকারেজ করতে পারে এগুলো? কারণ আমরা তো রিফাইন্যান্সিং স্কিমের কথা শুনি, বিদেশি অনেক ফান্ড আছে বাংলাদেশ ব্যাংকে, সেই ব্যাংক প্রাইভেট ব্যাংকগুলো সেগুলো নিয়ে আবার ডিসবার্স করছে। কিভাবে গভর্নমেন্ট কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে? ফার্স্ট অফ অল, যেমন বাংলাদেশে আইটি সেক্টরে একটা বিশাল বুম এসেছে, এটা গভর্নমেন্টের উদ্যোগেই, গভর্নমেন্ট ফান্ডিং, তারপরে গভর্নমেন্ট টেক ইনকিউবেশন, এগুলো করে একটা গভর্নমেন্ট একটা বুম এনেছে। আইটি সেক্টরে অন্টারপ্রেনার্স আর রাইজিং। এটা শুধু একটা মাত্র সেক্টর। সেম প্রোগ্রামসগুলো যদি গভর্নমেন্ট আস্তে আস্তে অন্যভাবে লঞ্চ করে, বা এসএমই ফাউন্ডেশন অফ বাংলাদেশ, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ বিজনেস ফাউন্ডেশন, এদের মাধ্যমে যদি আস্তে আস্তে লঞ্চ করে গভর্নমেন্ট, তাহলে আই থিঙ্ক উই হ্যাভ আ ব্রাইট ফিউচার। প্লাস আমরা যেমন বিদেশে যেমন দেখেছি, ইউনিভার্সিটিতে ইনকিউবেশন সেন্টার থাকে। যেসব ইউনিভার্সিটিতে অন্টারপ্রেনারশিপের উপর ডিগ্রি দেওয়া হয়, ওইসব ইউনিভার্সিটিতে ইনকিউবেশন সেন্টার থাকে। ওইখানে আপনার স্টুডেন্টসরা আইডিয়া পিচ করে ওদের বিজনেসের, অ্যান্ড ইফ দি আইডিয়া ইজ ফেভারেবল, ফিজেবল, তাহলে ইউনিভার্সিটি তাদেরকে বিজনেস স্টার্ট করার ফান্ড দেয়। আস্তে আস্তে আমাদের দেশে যদি গভর্নমেন্ট যদি আমাদের ইউনিভার্সিটিদেরকে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এবং পাবলিক ইউনিভার্সিটিগুলো এরকম ফান্ড বা এরকম সাপোর্ট দেয়, ইনশাল্লাহ আমরা এরকম করতে পারবো আমাদের ছাত্রদের জন্য। হোয়াট আর ইউর থটস অ্যাজ এ স্টুডেন্টস, বা যেটা বাস্তব অভিজ্ঞতা, কীভাবে হতে পারে এই ফাইন্যান্সটা খুব সহজ করে? ফাইন্যান্সটা যেমন, ফার্স্ট অফ অল ফাইন্যান্স জেনারেট করার জন্য আমাদের ভালো আইডিয়া লাগবে। যদি ভালো আইডিয়া, আমরা যদি ফিজেবল আইডিয়া, বেসিক্যালি বলতে হয় যে ফিজেবল আইডিয়া যদি আমরা দেখাতে পারি, তাহলে অনেক সময় এমন না যে বাংলাদেশে এরকম হচ্ছে না, বাংলাদেশে হচ্ছে, বাট স্যার যেটা বললো যে খুব কম স্কেলে হচ্ছে। এটা যদি গভর্নমেন্ট, ফর এক্সাম্পল, আমাদের অনেক কিছু দিয়ে আমরা পাই, যেমন ট্যাক্স দিচ্ছে, আমরা এরকমভাবে কোনোভাবে যদি সরিয়ে একটা ফান্ড সেট করা যায়, যেটা আমরা এন্টারপ্রেনারশিপের উপর আমরা বেসিক্যালি ফোকাস করব, যে নতুন ভালো আইডিয়া আসবে, যদি এইগুলো করা যায় তাহলে ডেফিনেটলি এটা রেভিনিউ আসবে, অ্যান্ড রেভিনিউ আসার সাথে সাথে আমরা এখান থেকেও কিছু পাবো, ইনকাম পাবো। ওগুলো যদি আমরা আবার ফার্দার ইনভেস্ট করি তাহলে আরও আসবে। মানে একটা থেকে এটা ইটস লাইক আ চেইন, যে একবার করলে এটা আমরা যদি করতেই থাকি, দেন ইট উইল বি লাইক আ চেইন, অ্যান্ড ইট উইল বি আ কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু এই যে সমস্যাগুলো কি ফেস করে, যে আপনারা যেটা দেখছেন, নিশ্চয়ই আপনাদের বন্ধু বান্ধব কেউ বিজনেস শুরু করে দিয়েছে ছোট স্কেলে, কেউ করেছে, কেউ হয়তো আউট হয়ে গেছে, তারা কোন সমস্যাগুলো ফেস করেছে? সমস্যাটা কি মাঝে মাঝে হয়ে যাচ্ছে যে, ফার্স্ট অফ অল যে ফাইন্যান্সের একটা প্রবলেম থাকে ডেফিনেটলি। পরে এখন যেটা হয়ে যাচ্ছে যে মার্কেট খুব স্যাচুরেটেড, মানে এক টাইপের বিজনেস অনেকে করছে, তো মানে যারা টার্গেট কাস্টমার্স থাকে তাদের অপশনস অনেকগুলো, তো এত অপশন দেখে তারা কোনটা চুজ করবে, এই কারণে যে আমাদের যারা ফ্রেন্ডরা, তারা অনেক সময় দে হ্যাভ ল্যাক অফ কাস্টমার্স,
তো এই কারণে দে ফেস আ লট অফ প্রবলেম। অ্যান্ড আরও কিছু প্রবলেম থাকে যে বাংলাদেশে ট্রাফিক জ্যামের অনেক বেশি মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়। তো তারা মানে যে অনেক সময় যারা ডেলিভারি কিছু করে, ফর এক্সাম্পল কাপড়ের বা ফুডের, তখন ডেলিভারিটা অন টাইম করা যায় না, ভিক্টিম অফ দ্য ট্রাফিকের প্রবলেম হয়। তারপর মাঝে মাঝে এরকম হয় যে ফাইন্যান্সটা তো একটা বড় ইস্যু, অ্যান্ড স্পেস পাওয়া যায় না, মানে ভালো জায়গা পাওয়া যায় না, ভালো লোকেশন পাওয়া যায় না, হয়তো লোকেশন যেগুলো ভালো থাকে ওগুলো অনেক এক্সপেন্সিভ। ফ্যামিলি সাপোর্টটা কেমন আসলে, যেটা বাস্তব কথা? একটা হচ্ছে যে টু থিঙ্ক অ্যাবাউট এ সান অর ডটার, আর সিরিয়াসলি আসলে পাশে এসে দাঁড়ানো মা বাবা বা অন্যরা। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এখন পর্যন্ত মানে এন্টারপ্রেনারশিপটা এটা ফ্যামিলির কাছে এখনো বেসিক্যালি সব ফ্যামিলি অ্যাকসেপ্ট করতে পারে না। যেমন অনেক ফ্যামিলি, মানে আমার ফ্রেন্ডদেরই আছে যারা চিন্তা করে যে হ্যাঁ ব্যবসা করবো, কেন ব্যবসা করবো, কোনো ব্যাংকে চাকরি করো, কোনো এনজিওতে চাকরি করো, নাহলে কোনো অর্গানাইজেশনে চাকরি করো। এন্টারপ্রেনারশিপ যে এটা যে ক্যান বি, ইটস আ ভেরি গুড প্ল্যাটফর্ম, এটা অনেক গার্জিয়ানরা চিন্তা করে না এখনো। এটা স্টিল একটা কালচারাল ব্যারিয়ার। আমরা শুনবো এইসব ব্যারিয়ার সম্পর্কে আরেকটি বিরতির পর। প্রিয় দর্শক, আমরা আছি তরুণ উদ্যোক্তা এবং তরুণ উদ্যোক্তাদের মেন্টর একজন, তার সাথে কথা বলছি তারুণ্য নিয়ে। উদ্যোক্তাদের মধ্যে কী ধরনের চেতনা আছে আমরা আরও শুনবো তাদের কাছে আরেকটি বিরতির পর। দর্শক, ফিরলাম অর্থ সংলাপে, ফিরলাম তারুণ্য নিয়ে সংলাপে, তারুণ্যের উদ্যোগ নিয়ে সংলাপে। আমরা আবার ফিরছি। জনাব শেজানুল হক, আপনি যেটা বলেন বেশ দারুণ একটা কথা, যে কালচারাল ব্যারিয়ার স্টিল কালচার, বিজনেসকে আমাদের দেশে ভিলেন ভাবা হতো এক সময়, হয়তো এখন আস্তে আস্তে কমে আসছে। বাংলা সিনেমায় কিন্তু ভিলেন হচ্ছে বিজনেসম্যানরা, এক সময় খুব বেশি ছিল। এই যে কালচারাল ব্যারিয়ার, এই ব্যারিয়ারটার মানে যুগপত্তন হবে কি, মানে যুগ পরিবর্তন হবে কি? কোনো যুগ পরিবর্তন হবে কি না এটা একটা কোয়েশ্চেন। যুগ পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে, আমি বিশ্বাস করি যুগ পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে। না হলে আপনি দেখতেন না বাংলাদেশে এত নতুন উদ্যোক্তা এবং এত নতুন ইনভেস্টার্স প্লাস নিউ আইডিয়াস। ফার্স্ট অফ অল, এটা ঠিক, আমি এখনও এগ্রি করি, শুরু হয়েছে স্লাইটলি, আরও অনেক হতে হবে। প্যারেন্টাল তরফ থেকে কালচারাল ব্যারিয়ার অনেক। ও ব্যবসা করবা, সিকিউরিটি কি, কালকে কি হবে, তোমার ফিউচার কি, তুমি কিভাবে সেট হবা, এটা এখনও গার্জিয়ানদের মাথায় থাকে। আমি এটা ভুল বলছি না, এটা থাকেই। এটা সব গার্জিয়ানরা চায় যে তাদের সন্তানরা, কেন এটা হয় আসলে এটার সাইকোলজিক্যাল রিজন বা সাইকোলজি বলবো যে মানে হোয়াট ইজ দ্য সাইকোলজি বিহাইন্ড দ্যাট? সাইকোলজিক্যাল রিজন প্রবলি মনে হয় অ্যাজ আ নেশন উই আর কোয়াইট রিস্ক অ্যাভার্স। আমরা যেমন বিদেশিরা, আমি যেমন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমি যখন বিদেশে ছিলাম আমি দেখেছি যে দে আর ভেরি ইন্ডিপেন্ডেন্ট ফ্রম ইয়াং এজ। সো ওরা যদি বলে নো আই ওয়ান্ট টু ডু আ বিজনেস আর আই ওয়ান্ট টু স্টার্ট আপ আ কোম্পানি, পেরেন্টসে ওকে গো অ্যাহেড। ওদের দেশে হেজ ফান্ড আছে, ভেঞ্চার ক্যাপিটালিস্ট আছে, দে ক্যান অপ্ট আউট টু এঞ্জেল ইনভেস্টার্স অ্যান্ড ইনকিউবেশন সেন্টার্স ফর স্টার্টিং আপ। আমাদের দেশে এখনও ওই এনভায়রনমেন্টটা ফুল ফ্লেজেড ক্রিয়েট হয়নি দেখেই পেরেন্টসরা এখনও একটু আপনার কালচারাল ব্যারিয়ার ফেস করছে এন্টারপ্রেনার্সরা। বাট ইনশাল্লাহ আস্তে আস্তে এটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি হয়ে যাবে। যেমন ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম লঞ্চ করেছে, মেড ইন ইন্ডিয়া প্রজেক্ট, স্টার্ট আপ ইন্ডিয়া, which is a huge project, and all over the nation Indiate the Indian government is actually trying to enhance entrepreneurship through funding, through business mentorship, through creating enterprise zone for like tax free for entrepreneurs. এভাবে করে প্রমোট করতে হবে, যেটা ইন্ডিয়াতে এখন হচ্ছে। সেম জিনিসটা কিন্তু আপনার ইউএইতে হয়েছে। ইউএই, দুবাই, it was basically an oil based economy, but এখন now they are not oil based economy, সার্ভিস ইকোনমি তাদের খুবই গ্রো করেছে, সার্ভিস ইকোনমি। অ্যান্ড দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দ্যাট ইজ দ্যাট ওদের নিজের দেশের উদ্যোগরা তো ওখানে আছেই, অ্যারাব এন্টারপ্রেনার্সরা তো ওখানে আছে, প্লাস এক্সপ্যাট এন্টারপ্রেনার্সদের উপরে দে আর অলসো ভেরি হেভিলি relied, and they're getting returns also. Returns also. রাফিউল হাসান, কেন মনে হয় যে এই যে আমাদের গার্ডিয়ানস তারা আসলে, আপনার কিছু কি মনে হয় যে আসলে এই ভাবনাটা তারা ভাবতে পারছে না? নিশ্চয়ই বড় হয়ে যাওয়ার কিন্তু একটা লিমিটেশন থাকে, তাই না? এটা কেন মনে হয় আপনার কাছে? বা আপনার বন্ধুরা কি বলেছে যে আমার বাবা বা আমার মা, আমার চাচা এই জন্য বুঝতে চাচ্ছে না, কিন্তু আসলে এটা অনেক সময় বাধা দেওয়া হয়? কারণটা মানে বন্ধুদের থেকে যা শোনা, যে তারা যেভাবে বড় হয়েছে তাদের টাইমে কিন্তু এন্টারপ্রেনারশিপ বেসিক্যালি অত ছিল না, এখন যতটুকু আছে তখন তত ছিল না। তারা যে একটা মাইন্ডসেট নিয়ে বড় হয়েছে, না আমার ছেলে বা আমি যদি চাকরি করে থাকি আমার ছেলেও চাকরি করবে, আমি ব্যাংকে চাকরি করলে আমার ছেলেও ব্যাংকে চাকরি করবে, নো রিস্ক, এরকম একটা কোনো রিস্ক দরকারই নেই। কারণ টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি যদি একটা নিজের ব্যবসা করি, যদি আমি একটা এন্টারপ্রেনার হই, রিস্ক থাকবেই। হয়তো আমি ফার্স্ট মাসে, যদি আমি একটা এস্টিমেট ধরি, ফার্স্ট মাসে আমার 10,000 টাকা লাভ হতে পারে, হয়তো সেকেন্ড মাসে আমার লসই হলো, থার্ড মাসেও লস, ফোর্থ মাসে আবার লাভ হতে পারে।
তো এইটা নিয়ে কেউ এই রিস্কটা চিন্তা করতে This is চায় না। business. This is এটা business. নিয়ে এই রিস্কটা যখন চিন্তা করতে চায় না, তখনই the parents basically they don't prefer their sons or daughters to go for business and become an entrepreneur. কালচার অফ ম্যানেজমেন্ট, ইউ আর টিচার অফ ম্যানেজমেন্ট, কালচার অফ ম্যানেজমেন্টটা কেমন আসলে ইউথদের মধ্যে? কালচারাল ম্যানেজমেন্ট, কালচার, আমাদের কালচারটা আসলে ম্যানেজার হতে কতটুকু উদ্বুদ্ধ করছে আমাদের গুড আমাদের কালচারটা দেখেন, ওর কালচার ম্যানেজার হতে কতটুকু প্রোভাইড করছে। আমাদের কালচারটা যেটা আপনি যেটা বলছেন একটু ব্যারিয়ার ক্রিয়েট করে রেখেছে, বাট আস্তে আস্তে এটা উঠছে। এমন ম্যানেজার হতে কীভাবে হেল্প করছে, ম্যানেজার হওয়া জিনিসটা, হাউ টু ওয়েদার ইউ ওয়ান্ট টু বি অ্যান অন্টারপ্রেনার অর নট, ইট টোটালি ডিপেন্ডস অন ইউ। বিকজ কোনো জিনিস নাথিং কামস ইজি, স্কাই ইজ দ্য লিমিট। বিকজ আমি আপনাকে বলি, আপনি যদি ব্যবসা করতে চান আপনাকে ঝুঁকি নিয়ে করতে হবে। এখন ইউ হ্যাভ টু ঝুঁকির মধ্যে ইনক্লুড করে ফাইন্যান্সিয়াল রিস্ক, তারপরে সোশ্যাল রিস্ক অ্যাজ ওয়েল। যে হয়তো চাকরি করছে যে আপনার একটা ফ্রেন্ড, সে 9 to 5 বা 9 to ধরেন 7 জব করে বাসায় যেতে পারছে, এটা সোশ্যাল লাইফ আছে। বাট অন্টারপ্রেনারদের কিন্তু দের ইজ নো ওয়ার্ক আওয়ার লিমিট, দে হ্যাভ টু ওয়ার্ক অ্যাজ লং অ্যাজ নিডেড, যতক্ষণ দরকার। কিন্তু এই যে এন্টারপ্রাইজ ম্যানেজমেন্ট করা তো একটা দারুণ ব্যাপার, টু বি এ গুড ম্যানেজার অফ হিজ অর হার ওন এন্টারপ্রাইজ। এই যে ম্যানেজ করার যে স্কিলটা আপনার তারুণ্যের মধ্যে কেমন দেখে, স্কিল বা কি বলবো যে সক্ষমতাটা তারুণ্যের মধ্যে কেমন, বাংলাদেশি তারুণ্যের মধ্যে? বাংলাদেশি তারুণ্যের মধ্যে আমি দেখছি মাশাআল্লাহ ভালো, এটা ইমপ্রুভ করা যেতে পারে। ফার্স্ট অফ অল একটা অন্টারপ্রেনিউরিয়াল ম্যানেজারের ফার্স্ট স্কিলস যেটা লাগবে, আমি যেটা পার্সোনালি মনে করি, সেটা হলো ইন্টারপার্সোনাল রিলেশনশিপ স্কিলস and leadership skills. Because when you are leading an entrepreneurial venture, when you're leading your own venture, তখন you have to communicate with your subordinates. এখন আপনার কমিউনিকেশনটা যদি ঠিক না থাকে, দ্যাট মিন্স আপনার সাবঅর্ডিনেটস বা আপনার আন্ডারে যারা চাকরি করছে তারা বুঝবেন আপনি কি চাচ্ছেন। কমিউনিকেশন স্কিলসটা খুব ফ্যান্টাস্টিক হতে হবে, অ্যান্ড অ্যাজ লং অ্যাজ রিস্ক টেকিং এবিলিটি থাকতে হবে। বেসিক্যালি কি বাংলাদেশি তরুণের মধ্যে, আপনি বিদেশেও পড়াশোনা করেছেন, ডিফারেন্সটা কি দেখছেন এর মধ্যে? বাংলাদেশি তরুণ দেখছি অনেস্টলি আমি আপনাকে যদি বলি, বা আমি যখন আমার সময় কথা বলছি, যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম ফিউ ইয়ার্স ডাউন দ্য লাইন, বাংলাদেশে আমি দেখেছি যে রিস্ক অ্যাভার্স ছিল, সবাই রিস্ক অ্যাভার্স করতে চেত না, আই ওয়ান্ট টু ডু আ জব অ্যান্ড সামথিং অ্যান্ড দ্যাট। বাট এখন আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় ইটস ইনক্রিজিং, যে না আমি গ্র্যাজুয়েট করার পরে সোসাইটি থেকে চলে আসছে বোধহয় এই কনফিডেন্সটা, দেখছি আরেকজন নিচ্ছে, আরেকজন করছে, পিয়ার প্রেশার, যে আমার বন্ধু যদি করতে পারছে আমি কেন পারছি না। যেমন আপনি একটা সিম্পল এক্সাম্পল দেই, সেদিন আমি একজন ইয়াং অন্টারপ্রেনারের সাথে কথা বলছিলাম, হোয়াট ইজ হিজ অর হার মেইন বিজনেস। সেই ব্যক্তিটার মেইন বিজনেস হলো ইজ অ্যাবাউট জাস্ট ক্রিয়েটিং ফটো ফ্রেমস, কাস্টমাইজড ফটো ফ্রেমস। সে বাসায় বসে অনলাইন বানাচ্ছে এই জিনিসটা। সো আমি জিজ্ঞেস করছি তোমার এটা হাউ দ্য বিজনেস ইজ গোয়িং অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক? বললো মাশাআল্লাহ তাহলে ইট হ্যাজ বিন আ ইয়ার and I actually was looking for a job while I started this business, but now I am not. আমি এখন একটা দোকান খুঁজছি in a good shopping mall, যেখানে I would be able to display my products and keep giving my services. তো দেখেন within a span of 1 year মাশাআল্লাহ তাআলা সেই ব্যবসাটা গ্রো করেছে, এবং গ্রো করে সে is not looking into options for looking for going for employments for any other অর্গানাইজেশন। ফ্যান্টাস্টিক রাফিউল হাসান, এই যে এখন তো প্রচুর কথা হচ্ছে এন্টারপ্রাইজ নিয়ে, গভর্নমেন্টের মন্ত্রীরা বলি, বিভিন্ন স্টেক হোল্ডার্সরা বেশ প্রচুর এনকারেজিং কথাবার্তা বলছে, বা শুধু অনেক সময় আছে যে বলার জন্যই বলা, সেসব কথা আর বাস্তবতার মধ্যে ডিফারেন্সটা কি? বি ক্রিটিক্যাল প্লিজ। জি, অনেক সময় বলা হয় যে, আমি যেটা আমার ফ্রেন্ডদের থেকে দেখেছি যে তারা এই কমপ্লেনটা করে যে তারা অনেক সময় সাপোর্টটা পায় না, কিন্তু মানে উই ডোন্ট হ্যাভ বেসিক্যালি প্ল্যাটফর্ম যেখানে আমরা বলবো যে উই আর নট গেটিং দ্যাট সাপোর্ট। গভর্নমেন্ট থেকে অনেক কিছু অনেক সময় বলা হয়, বাট এটা অনেক সময় এরা পেতে পারে না, যারা আমাদের ফ্রেন্ডরা। কারণটা অনেক সময় এমন হয় যে বেসিক্যালি আমরা যারা ইয়াং অন্টারপ্রেনার বা আমার ফ্রেন্ডরা যারা ইয়াং অন্টারপ্রেনার, দে আর স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ। বেসিক্যালি আমার যে 3টা ফ্রেন্ড আছে, দে আর ডুইং অন্টারপ্রেনারশিপ, যে কীভাবে একজনের একটা ফুড স্টল আছে আর আরেকজনের একটা ফুড কার্ট আছে, আমার একটা ফ্রেন্ড আছে যার একটা আইসক্রিম পার্লার আছে। তো তিনজনই ওরা ফুড নিয়েই কাজ করছে। বাট তাদের যে ফ্রেন্ডটা আমার ফুড কার্ট ছিল, সে আগে টিউশনি করাতো, টিউশনি করাতে আজকে ওই জায়গায় আছে। মাশাআল্লাহ ওর বিজনেসটা খুব ভালো যাচ্ছে। ওর হি ইজ প্ল্যানিং টু এক্সপ্যান্ড। ও সামনে ইনশাআল্লাহ একটা ওই ইচ্ছা আছে যমুনা ফিউচার পার্কেও একটা দোকান নেবে, বাট ইনশাআল্লাহ ও নিতে পারবে। অনেক সময় যেটা দেখা যায় যে ও একটা ব্যাংকেও লোনের জন্য অ্যাপ্লাই করেছিল, বাট এটা হয়নি কারণ ওর তখন মানে বেসিক্যালি ওর বিজনেসটা ফিজিবল ছিল না।
অনেক সময় এইসব কারণের জন্য যারা ছোট ইয়াং অন্টারপ্রেনার যারা তারা এইসব সাপোর্ট পায় না। আপনার অনুষ্ঠান শেষ দিকে চলে এসে আপনাকে সংক্ষিপ্ত একটা উত্তর দিবেন যে এই যে তারুণ্যের যে উদ্যোগের যে স্পিরিট যোগটা শুরু হয়েছে, এটাকে এনকারেজ করতে প্রথম কাজটা গভর্নমেন্ট কি করবে? প্রথম কাজটা গভর্নমেন্ট যেটা করবে, যেটা অলরেডি আইটি সেক্টরে তারা করেছে, আই থিঙ্ক ইটস এ ভেরি গুড স্টেপ। তারপরে আমি গভর্নমেন্টের কাছে আমাদের তরফ থেকে একটা রিকোয়েস্ট থাকবে যে যেহেতু ভেঞ্চার ক্যাপিটালিজম এবং এঞ্জেল ইনভেস্টরের কনসেপ্ট আমাদের দেশে এখনও 100% ফুল ফ্লেজের আসে নাই, আমার প্রেক্ষাপট থেকে আমার কথা হলো যে ব্যাংকগুলোদেরকে আমাদের প্রতি একটু নজর দেওয়া উচিত। ডেফিনেটলি আমরা যদি চাই নজর- সেটা হবে, কারণ যে সমস্যাটা ওনার কথা বললেন আপনি অ্যাজ এ টিচার, থ্যাংক ইউ ভেরি মাচ অল্প সময় অনেক বিস্তারিত কিছু বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আমরা দুজন, একজন স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি, টিচার অফ ইউনিভার্সিটি, এবং দুজনই উদ্যোগ এবং উদ্যোগকে প্রেরণা দেওয়ার একটা মিশনে আছেন। ইয়েস, ইয়াং এন্টারপ্রেনার সোসাইটি অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি। তারা যেভাবে প্র্যাকটিক্যাল সমস্যাগুলোর কথা বললেন, কালচারাল ব্যারিয়ারের কথা বললেন, সবগুলোই ভাবনার বিষয়। শুধু আমরা মুখে বললেই হবে না, আমরা যা বলি তা ডেলিভারি দিতে হবে, যা বলি তা সত্যিকার পৌঁছে দিতে হবে উদ্যোক্তাদের কাছে। আমরা আশা করি বাংলাদেশের পলিসি মেকার এই বিষয়টা ভাববেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।